1985 সাল। শরৎ এসেছে এই বাংলায়, এই ঢাকায়। সদ্য মাজা কাঁসার বাসনের মতো আলোকোজ্জ্বল আকাশ, তার তীব্র নীল আর ভাসমান দুধের স্বরের মতো মেঘমালা, আর শিউলির বোটায় বোটায় জমে থাকা শিশির বিন্দু নিয়ে। রাতের রাজপথ এখানে এখন কারফিউ কাতর। দিনের রাজপথ জনতার বিক্ষোভ মিছিলের পদচ্ছাপগুলো ধারণ করবে বলে প্রতীক্ষমান। প্রতি বছর শরৎ এলেই ঢাকার বেশ কজন মুক্তিযোদ্ধার মাথা এলোমেলো হয়ে যেতে থাকে। স্বাধীনতার 14 বছর পর 1985-র এই শরৎও তার ব্যতিক্রম নয়। বরং 30 আগস্ট আজাদের মায়ের মৃত্যু আর 31 আগস্ট তার দাফনের পর মুক্তিযোদ্ধারা সবাই যেন বেশি তাড়িত, বড় বেশি নিমজ্জিত হয়ে পড়েন। অতীত তাদের তাড়িয়ে ফেরে, স্মৃতি তাদের ঘিরে ধরে অক্টোপাসের মতো। কাজী কামাল উদ্দিন বীর বিক্রম চন্দ্রগ্রস্তের মতো হয়ে যান। চারটা যেন তার কাছে একটা পেয়ালা। জ্যোৎস্না যেন পানযোগ্য। চরাচরব্যাপী যতটা জ্যোৎস্না সবটা তিনি গলার্ধকরণ করে ফেলতে পারেন। তার আফসোস হতে থাকে, রেইডের রাতে তিনি যদি সমর্থ হতেন পাকিস্তানি আর্মি অফিসারের হাত থেকে মেশিন গানটা কেড়ে নিয়ে পুরোপুরি তার দখলে নিয়ে নিতে। যদি জিম্মি করতে পারতেন পাকিস্তানি অফিসারটাকে, তাহলে তো তাদের হারাতে হতো না এত সহযোদ্ধাকে। কি দামি এক একটা অস্ত্র, তার প্রিয় পিস্তলটা, আর সেই রকেট লঞ্চারটা। হাবিবুল আলম বীর প্রতীকের মনে হতে থাকে, আর একটু সাবধান বোধহয় হওয়া যেত। খালেদ মোশাররফ তো বলছেনই, ইউ ডিড নট ফাইট লাইক এ গেরিলা, ইউ ফট লাইক এ কাউবয়। শাহাদত চৌধুরী চোখের জল আটকাতে পারেন না। তার চশমার কাজ ঝাপসা হয়ে যায়। সামান্য ভুলের জন্য এতগুলো প্রাণ গেল, এত অস্ত্র গোলাবারুদ। তিনি বা আলম যদি তখন ঢাকায় থাকতেন, তাহলে হয়তো এতগুলো তরুণ প্রাণের ক্ষয় রোধ করা যেত। বড় ভাই হিসেবে, সাচৌ হিসেবে মৃত্যুভয় তুচ্ছ জ্ঞানকারী এইসব কিশোর তরুণের নিরাপত্তা বিধানের তথা তাদের গাইড করার একটা অলিখিত দায়িত্ব তার ছিলই। ফতে চৌধুরীর মনে হয় 29 আগস্ট বিকেলে যখন জানা গেল উলফত খবর দিল সামাদ ভাই ধরা পড়েছে, তখনও যদি তিনি সব বাড়ি চিনতেন, যদি সবাইকে বলে দিতে পারতেন সাবধান, তাহলে হয়তো রুমি মরতো না, জুয়েল মরতো না, আজাদ মরতো না, বাশার মরতো না। শহীদ রুমির মা জাহানারা ইমামের মনে হয় রুমি যখন যুদ্ধে যাওয়ার জন্য জিদ ধরল, তখন তিনি কেন বলে ফেললেন, যা, তোকে দেশের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ বুঝি তার কোরবানির কথাটাই শুনেছেন। আহারে, এই কথাটা যদি তিনি না বলতেন, যদি বলতেন, যা রুমি, যুদ্ধ জয় করে বীরের বেশে স্বাধীন দেশে ফিরে আয়, তাহলে হয়তো আল্লাহ তার ছেলেটাকে নিতেন না। ছেলেটা ফিরে আসতো 16ই ডিসেম্বর, যেমন করে 17 ডিসেম্বর 1971 তার এলিফ্যান্ট রোডের বাসা কণিকা এসেছিল শাহাদত, মেজর হায়দার, বাচ্চু, হাবিবুল আলমেরা স্ট্যান্ড গান কাঁধে নিয়ে, লম্বা চুল, কারো কারো গালে দাড়ি। দাড়িতে কেমন লাগতো রুমিকে। আচ্ছা, ওটা তো আমার মনের কথা ছিল না। আল্লাহ না অন্তর্যামী, তিনি আমার মুখের কথাটা ধরলেন, আমার মনের কথাটা পড়তে পারলেন না। শরৎ এলেই এসব স্মৃতি আর সূচনা তাদের উদ্ভ্রান্ত করে ফেলে। মনে হয় পৃথিবী সমান নিঃসঙ্গতা তাদের গিলে ফেলতে আসছে। তার আগেই যদি তারা ধরে ফেলতে পারেন পরস্পরের বিশ্বস্ত আঙ্গুল। কিন্তু এটা 1985 সাল, 1971 নয়। যুদ্ধ দিনের পরশপাথর ছোঁয়ানো দিন কি আর ফিরে আসবে? কমলাপুর রেলওয়ে স্টেশনের কুলি সর্দার রশিদ আর সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরী কি আবার একই সিগারেট ভাগ করে খাওয়ার শ্রেণীভেদ ভুলে যাওয়ার দিনে ফিরে যেতে পারেন? নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঘুমহীনতায় জেগে ওঠেন। কেবল যুদ্ধে হারানো সহযোদ্ধাদের মুখী নয়, নয় শুধু কিশোর মুক্তিযোদ্ধা টিটোর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহের ছবি, নয় শুধু গুলি বেঁধা শরীর নিয়ে শেষবারের মতো নড়ে ওঠা মানিকের চোয়াল আর দুই ঠোঁটের অব্যক্ত ধ্বনির ফিসফাস। তিনি দেখতে পান যুদ্ধের পরও প্রতিবাদী মুক্তিযোদ্ধাদের একে একে মরে যাওয়ার ছবি, চলচ্চিত্রের মতো, একের পর এক সার সার মৃতদেহ শুধু মুক্তিযোদ্ধাদের। খালেদ মোশাররফ নাই, হায়দার নাই, মুক্তারের লাশ পড়ে আছে স্বাধীন দেশের রাস্তায়। খালেদ মোশাররফ বলতেন, স্বাধীন দেশ জীবিত গেরিলাদের নিতে পারে না, তার চাই শহীদ। জায়েদ হাহাকার করে ওঠে। মোটরের গ্যারেজ থেকে ফিরতে ফিরতে রাতের বেলা সে ফিসফিস করে, আমি আজাদ দাদাকে সাবধান কইরা দিছিলাম, ওই বেটা কামরুজ্জামান পাকিস্তানি আর্মির ইনফরমার, ওই বেটা কেন আমগো বাড়ির চারদিকে ঘুরে। দাদা কয়, বাদ দে, তুই আজাইরা ভয় পাস,
কেন ওই বাড়িতে রাতের বেলা ওনারা থাকতে গেল? আফসোস করে ওঠেন আজাদের বন্ধু বাস্কেটবল খেলোয়াড় ইব্রাহিম সাবেরও। ওই দিন দুপুরবেলা ৭১-এর ২৯শে আগস্টেই তিনি যখন আজাদের বাসায় যাচ্ছিলেন, প্রায় তিনি ওদের বাসায় দুপুরে খেতে যেতেন। আজাদের মা ইলিশ পোলাওটা খুব ভালো রাঁধতেন। বাসার কাছেই একটা দোকান, তাতে ৩ জন যুবক বসে। তিনি আজাদের বাসার দিকে হেঁটে যাচ্ছেন আর যুবকত্রয় মাথা বের করে দেখছে। একজন তাকে শুনিয়ে শুনিয়ে বলে, ভৈরব ব্রিজটা পাহারা দিতেছে পাকিস্তানি আর্মিরা। ওই আর্মিগো অ্যাটাক করতে হইলে আমি সাহায্য করতে পারি। শুনে তার সন্দেহ হয়, এরা বাসাটায় নজর রাখছে নাকি? আর্মির ইনফরমার নয় তো? আজাদের বাসায় গিয়ে তিনি আজাদকে বলেন, আজকের রাতটা তোরা এখানে থাকিস না। কিন্তু তার কথায় কেউ পাত্তাই দিল না। কেন যে দিল না? এক একজন মুক্তিযোদ্ধার বিচ্ছিন্ন 10টা আঙ্গুল কোনো এক সহযোদ্ধার আরও 10টা আঙ্গুলের সন্ধানে মিকেলাঞ্জেলোর ছবির মতো সঞ্চরণশীল হয়ে ওঠে। একজন আরেকজনকে পেয়ে যান। সরব স্মৃতিচারণ কিংবা নীরব স্মৃতি রোমন্থনের মধ্যে জন্ম নিতে থাকে নিজেদেরই চাপিত জীবনের কিংবদন্তি। এ কথা সে কথায় এসে যায় আজাদের প্রসঙ্গ। উচ্চারিত হয় কিংবা শ্রিত হয় শেষ পর্যন্ত মাথা নত না করে লড়ে যাওয়া আজাদের মায়ের অবিস্মরণীয় ব্যক্তিগত সংগ্রামের কথা। তাদের মনে পড়ে যায় আজাদের শেষ দিনগুলো কেটেছে মগবাজারের বাসায়। যুদ্ধদিনের বন্ধুরা এ বাসায় গেছেন অনেকেই, কিন্তু যারা তার ছোটবেলার বন্ধু তারা স্মরণ করেন যে ২০৮ নিউ স্কাটনের আজাদের বাসাটা ছিল ঢাকা শহরের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, সবচেয়ে জাঁকজমকপূর্ণ বাসা। তারা নিঃসন্দেহ যে এই বাসার কোনো তুলনা ছিল না। বাসাটা ছিল ২ বিঘা জমির উপর। একজন বলেন, বাসাটায় হরিণ ছিল। একদিন আমার হাত থেকে বাদাম নিতে গিয়ে একটা হরিণ আমার হাতের তালু চেটে দিয়েছিল। কাজী কামাল একথা বলতেই পারেন, কারণ তিনি ছিলেন আজাদের সহপাঠী। সেন্ট গ্রেগরি স্কুলের ছাত্র ছিল আজাদ। গ্রেগরি স্কুলের ছাত্র ছিল লেফটেন্যান্ট সেলিমও, সেও তো শহীদ। সেন্ট গ্রেগরির ছাত্র ছিল রুমি, রৌফুল হাসান, ওমর ফারুক চৌধুরী, কামরান আলী বেগ, মেজর সালেক চৌধুরী। তাদের মনে না পড়ে কোনো উপায় থাকে না। তারা ফিরে যান সুদূর অতীতে, তাদের শৈশবের দিনগুলোয়। যে অতীত এতদিন ঢাকা ছিল কালের জবনিকার আড়ালে। হরিণের বাচ্চা হচ্ছে, সেগুলো বড় হচ্ছে, এইভাবে হরিণের সংখ্যা দাঁড়ায় অনেকগুলো। স্মরণ করে টগর, আজাদের আরেক খালাতো ভাই, জায়েদের সঙ্গে ৭১-এর ৩০শে আগস্ট সেই রাতে গুলিবিদ্ধ হয়েছিল সে। বাড়িতে তাদের ঝর্ণা ছিল, সরোবরে রাজহাঁস সাঁতার কাটত, বিরাট লন ছিল মশলার বাগান। আমি একদিন ওদের দারুচিনির গাছ থেকে পকেট ভরে ছালবাকল এনেছিলাম। একজন বিড়বিড় করেন, বিরাট বাড়ি, আগা ৫ তলা মোজাইক, ঝকঝকে দামি সব ফিটিংস। আজাদের মায়ের ড্রেসিং রুমটাই একটা বেডরুমের সমান বড়। জাহানারা ইমাম লেখেন, আজাদের বাবা ইউনুস চৌধুরী ছিল ঢাকা শহরের সবচেয়ে বড় লোকদের একজন। বলেন একজন, বড়লোকদের একজন না, সবচেয়ে বড় লোক। আরেকজন প্রতিবাদ করে ওঠেন। তখন অভিজ্ঞতা আর কিংবদন্তি এসে তাদের সম্মিলিত স্মৃতিকে সরগরম করে তোলে। সেই স্মৃতি, সেই কিংবদন্তি, সেই ইতিহাস, সেই পুরাণ, মগবাজারের সেই বাড়িটার দেয়ালে বিঁধে থাকা গুলির প্রত্নগাথা, জায়েদের ট্রাঙ্কে সযত্নে তুলে রাখা মাকে লেখা আজাদের চিঠির মধ্যে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকা ইতিহাস। এসব যদি জোড়া দেওয়া যায়, কি দাঁড়ায়? যুদ্ধের ভেতর থেকে উঠে আসে আরেক যুদ্ধ, ইতিহাসের ভেতর থেকে উঠে আসে এক মহিলার নিজস্ব সংগ্রামের অবিশ্বাস্য, অবিস্মরণীয় উপাখ্যান।